ডেল সাইনটার মানে হচ্ছে চেঞ্জ। তাহলে আমরা ঢালের যে বের করার যে ফর্মুলা সেটা আমরা কিভাবে বলতে পারি? এম সমান ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে এম সমান চেঞ্জ ওয়াই বাই হচ্ছে চেঞ্জ এক্স। এখন চেঞ্জ ওয়াই মানে হচ্ছে কিভাবে আমরা বের করতে পারি? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এটা এখানে ম্যাথমেটিক্যালি এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব চেঞ্জ ওয়াই। একইভাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে চেঞ্জ এক্স। তাহলে আমাদের ঢালটা কি? ঢাল হচ্ছে যে একটা চলকের পরিবর্তনের ফলে আরেকটা চলকের কতটুকু পরিবর্তন হয় সেটা হচ্ছে একটা রেখার ঢালের সাহায্যে নির্ণয় করা যায়। আমরা যদি দুটো চলক বলি যে একটা এক্স চলক একটা ওয়াই চলক, তাহলে এক্স চলকের এক একক পরিবর্তনের ফলে ওয়াই চলকের কতটুকু পরিমাপ হচ্ছে সেইটার পরিমাপই হচ্ছে ঢাল। এখন আমরা এখানে উদাহরণ হিসেবে বললাম যে একটা যদি সরল রেখা হয় যার দুটো বিন্দু, একটা হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই। আমাদের ইনিশিয়াল বিন্দু হচ্ছে এক্স ওয়ান আর ইনিশিয়াল বিন্দু হচ্ছে ওয়াই ওয়ান। তার সাপেক্ষে আমরা কি পাবো? আমরা যদি দুটো পরিবর্তনশীল বিন্দু পাই, একটা হচ্ছে এক্স টু আর একটা ওয়াই টু, তাহলে আমরা সহজেই সেই রেখাটার ঢালটা নির্ণয় করতে পারবো। এখন দেখো যে আমরা একটু দেখাই যে কিভাবে আমরা ঢালটা নির্ণয় করতে পারি। এখানেও ফর্মুলাটা দেয়া আছে, মানে এখানে হচ্ছে রাইজ মানে হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসের ডিসটেন্স। আমাদের দেখো ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা কোন চলকটা মেজার করছি? ওয়াই। আর হরাইজন্টাল অ্যাক্সিসে কোন চলকটা মেজার করছি? এক্স। তাহলে এই যে দূরত্ব দেখো অরেঞ্জ কালারের যে তীর চিহ্নটা দিয়ে দেখানো হয়েছে, এটা মানে হচ্ছে রাইজ। রাইজ মানে কি? যে চেঞ্জ ওয়াই, মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আমরা ফর্মুলা দেখলাম না, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এই যে এখানে এই দূরত্বটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, মানে হচ্ছে ওয়াই এর কতটুকু চেঞ্জ হচ্ছে। একইভাবে ডিভাইডেড বাই রান, এই যে এইটুকু হচ্ছে রান মানে অনুভূমিক দূরত্ব। এখানে আমাদের কি ফর্মুলা ছিল? এক্স টু মাইনাস এক্স ওয়ান, মানে এক্স এর কতটুকু পরিবর্তন হচ্ছে। তাহলে আমার ওয়াই এর কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাকে যদি আমি এক্স এর কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে সেই সরলরেখাটার ঢাল। এখানে দেখো আমাদের এখানে এক্স এবং ওয়াই এর বিভিন্ন মান দেয়া আছে। হ্যাঁ, গ্রাফ তো বুঝো তাই না? এদিকে আমরা এক্স চলক মেজার করছি, এদিকে আমরা ওয়াই চলক মেজার করছি। এখন এই যে আমরা যদি চারটা ভাগে ভাগ করি, এইটুকুর মধ্যে আমাদের শুধু পজিটিভ মানগুলো দেখাবে। হ্যাঁ, এদিকে হচ্ছে নেগেটিভ মান। এরকম কিন্তু বিভিন্ন ভাগ করা আছে, তোমরা ইতিমধ্যে এগুলো নিশ্চয়ই জানার কথা। হ্যাঁ, এগুলো কিন্তু ইনিশিয়াল স্টেজে পড়ালেখা। যাই হোক, আমরা এখন যেটা বের করছি আমরা হচ্ছে স্লপ বের করবো এখন এই রেখাটা। এখন স্লপ যদি আমাদের বের করতে হয়, আমরা বলেছি যে এখানে এক্স এবং ওয়াই এর মান লাগবে, তাই না? প্রাথমিক একটা মান লাগবে, তারপরে পরিবর্তিত একটা মান। এখন খেয়াল করো, আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইনিশিয়াল পয়েন্ট বা প্রথম এই সরল রেখাটার, এই যে আমরা একটা সরল রেখা দেখছি বাম থেকে ডান দিকে নিম্নগামী, এই সরল রেখাটার প্রাথমিক বিন্দু হচ্ছে এ বিন্দু। হ্যাঁ, এখন এক্স এ বিন্দুতে এক্স এর মান কত, ওয়াই এর মান কত? এখানে এক্স এর মান হচ্ছে ওয়ান, এক্স এর ওয়াই এর মান হচ্ছে ওয়ান। ঠিক আছে? আমাদের কি এক্স কতটুকু, আমরা এদিকে এক্স মেজার করছি না? এই যে এখানে দেখো এই বিন্দু বরাবর এক্স হচ্ছে এতটুকু, তার মানে ওয়ান। এই বিন্দু বরাবর ওয়াই হচ্ছে এতটুকু, তার মানে ওয়ান। অর্থাৎ এই বিন্দুতে এক্স এর মানও ওয়ান, ওয়াই এর মানও ওয়ান। এখন যদি আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো? ওখানে ওয়াই কতটুকু হচ্ছে, এক্স কতটুকু হচ্ছে দেখো তো। ওখানে ওয়াই হচ্ছে 3 আর এক্স কত হচ্ছে? এক্স হচ্ছে 0। তাহলে আমরা যদি আমাদের এই যে ফর্মুলাটা ছিল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে সেটার মান কি দাঁড়ায়? আমাদের ওয়াই টু কত? ওয়াই টু কত, কেউ একজন বলো। 3 3, তাই না? তাহলে আর আমাদের পরিবর্তিত ওয়াই টু হচ্ছে 3 আর ওয়াই ওয়ান কত ছিল? 1। তাহলে 3 মাইনাস 2, 3 মাইনাস 1 সমান কত হচ্ছে? 2, তাই না? একইভাবে আমরা যদি এক্স টু মাইনাস এক্স ওয়ান করি, তাহলে আমাদের এক্স টু কত? এক্স টু হচ্ছে 0, তাই না? আর এক্স ওয়ান কত ছিল?
ওয়ান। তাহলে 0 - 1 সমান হচ্ছে 1। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের ঢাল হচ্ছে বা স্লপ আমরা পেয়ে যাচ্ছি এখানে -2। এখন একটা রেখা কোন ঢাল সম্পূর্ণ, পজিটিভ নাকি নেগেটিভ, সেটা আমরা কি এই যে আমরা ফিগার দেখে বুঝতে পারবো, এই স্লপের যে মান সেটা দেখে আমরা বুঝতে পারবো এটার মান হচ্ছে ঋণাত্মক। তার মানে আমাদের এই রেখাটার ঢাল হবে ঋণাত্মক। অর্থাৎ এই যে বাম থেকে ডান দিকে নিম্নগামী, এটাকে আমরা বলতে পারি ঋণাত্মক ঢাল সম্পূর্ণ রেখা। একইভাবে যদি একটা আমরা স্লপের মান পাই পজিটিভ, তাহলে ওই ক্ষেত্রে আমাদের ওই সরল রেখাটার চিত্র হবে এরকম, বাম থেকে ডান দিকে এরকম হবে ঊর্ধ্বগামী। এটাকে বলা হয় ধনাত্মক ঢাল সম্পূর্ণ রেখা বা পজিটিভ স্লপ কার্ভ। ঠিক আছে? আচ্ছা, একটু বলো তো তোমরা কেউ বুঝতে পারছো কিছু? ইয়েস ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম, আমি বুঝতে কিন্তু পারছি। সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম। যদি না বুঝো আমাকে বলো, আমি আবার বুঝাই দেবো, সমস্যা নাই। কিন্তু জিনিসটা বুঝতে হবে। বলো, কারো কোনো প্রবলেম আছে? বুঝতে পারো না এরকম? বুঝলাম। একটু ফেস টু ফেস ক্লাসে পেলে না এই যে এই জিনিসগুলো বোঝাতে সুবিধা হয়, কিন্তু লাস্ট ক্লাসে নিতে পারলাম না, এই জন্য সমস্যা। আচ্ছা, যাই হোক। তাহলে আমরা স্লপটা, স্লপের সঙ্গে তাহলে কি বলতে পারি, স্লপ তাহলে কি দেখায়? স্লপ হচ্ছে দুটো চলকের মাঝে কি ধরনের সম্পর্ক, সেটা হচ্ছে আমরা ঢালের সাহায্যে বা স্লপের সাহায্যে সহজেই নির্ণয় করতে পারি। তো এখানে যে আমরা ঢাল নির্ণয় করলাম, এখানে আমরা দুটো চলক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্স চলক এবং হচ্ছে ওয়াই চলক। এখানে আমরা ঢালের যে মানটা বের করেছি সেখান থেকে আমরা কি আহ আহ, হচ্ছে সেই পরিবর্তনের পরিমাপটাই হচ্ছে ঢাল। আমাদের এই চিত্রে দুটো চলক দেখানো হয়েছে, এক্স চলক এবং ওয়াই চলক। আমরা ঢালের ফর্মুলায় দেখেছি যে ঢাল যদি এম হয়, এটাকে আমরা লিখতে পারি এম সমান চেঞ্জ ওয়াই বাই চেঞ্জ এক্স। চেঞ্জ ওয়াই মানে হচ্ছে y2 - y1, চেঞ্জ এক্স মানে হচ্ছে x2 - x1। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমাদের এখানে যে একটা গাণিতিক উদাহরণ দেয়া হয়েছে, সেখান থেকে আমরা এই সরল রেখাটার ঢাল সহজেই নির্ণয় করতে পারি। যে এখানে স্লপ সমান y2 - y1, y2 হচ্ছে 3 আর y1 হচ্ছে 1, 3 - 1 সমান হচ্ছে 2। আর একইভাবে যদি আমাদের x2 - x1 আমরা বলি, x2 এর মান কত? x2 এর মান হচ্ছে 0 মাইনাস x1 এর মান হচ্ছে 1, 0 - 1 সমান হচ্ছে 1। এটাকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো হচ্ছে -2। অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই এই দুটো চলকের মাঝে যে সম্পর্ক, সেটা হচ্ছে ঋণাত্মক সম্পর্ক দেখাচ্ছে। ঠিক আছে? সবার কাছে ক্লিয়ার? ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। একটু জোরে ম্যাম, বলতে, খুব আস্তে শোনাচ্ছে। ম্যাম, গ্রাফ চার্টের মধ্যে যে 0 থেকে x পর্যন্ত, এইখানে যে 1 থেকে 2 এর মাঝখানে বিন্দুটা ছিল, ওই বিন্দুর মান কত হবে? ওইটা তো নির্ণয় করিনি। তোমার কথা আমি বুঝতে পারছি না, খুবই আস্তে শোনাচ্ছে। ম্যাম, 0 থেকে x পর্যন্ত এইখানে তো 1 থেকে 2 এর মাঝখানে একটা বিন্দু ছিল, ওইটার মান তো আমরা নির্ণয় করি নাই। আমার এটা দরকার নাই তো, আমি তোমাদেরকে দুইটা বিন্দু দিয়ে দেখাচ্ছি। এখানে এই সরল রেখার উপরে অসংখ্য বিন্দু থাকতে পারে, আমরা এখানে ধরে নিচ্ছি, হ্যাঁ, যে আমাদের এক্স এর মান এত, ওয়াই এর মান এত, সেই মানের প্রেক্ষিতে আমরা এখানে স্লপটা নির্ণয় করছি। বুঝতে পারছো? ও, আমাদের জি ম্যাম। এখানে আমরা ইনিশিয়াল বিন্দু নিয়েছি এ, তারপরে তারপরের বিন্দু নিয়েছি বি। হ্যাঁ, আমাদের এই ঢাল নির্ণয় করতে হলে এই দুটা বিন্দুর মাঝে, যে কোনো দুটা বিন্দুর মাঝে আমরা ঢাল নির্ণয় করতে পারি।
ঠিক আছে? তো এখানে আমাদের y2 এবং y এর মানও আমরা পেয়ে গিয়েছি, x2 x এর মানও পেয়ে গিয়েছি। তারপরে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করে এই সরলরেখাটা ঢাল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? আমি বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন জানবো যে নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভ বলতে কি বোঝায়। আমরা বলেছিলাম না যে হচ্ছে উপযোগ বা ইউটিলিটি বলতে কি বোঝায়? উপযোগ বলতে বোঝায় কোনো একটা দ্রব্য বা সেবা থেকে একজন ভোক্তা যে তৃপ্তি বা সন্তুষ্টি পায়, হ্যাঁ, সেটাকে বলা হয় উপযোগ। তো উপযোগের আমরা দুই ধরনের পরিমাপ দেখেছি। এই রেখা থেকে দুটো পণ্যের সেই সমষ্টিগুলো বা কম্বিনেশন গুলো পাওয়া যায় যে সমষ্টিগুলোতে একজন ভোক্তা সমান উপযোগ লাভ করে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে এই রেখা থেকে বোঝা যায় একটা পণ্যের এক এককের বদলে অন্য পণ্যের কতটা ভোক্তার কাছে গ্রহণযোগ্য। তৃতীয়ত বিভিন্ন আয়ে পণ্য দুটোর বিভিন্ন রেখা নির্ধারণ করা যায় যা থেকে ভোক্তার পছন্দের ধারাবাহিকতার একটি চিত্র পাওয়া যায়। চতুর্থত নিরপেক্ষ রেখা একই উপযোগের বিভিন্ন সমষ্টি নির্দেশ করলেও তার সবগুলোর বাজার দাম যেহেতু এক নয়, সেহেতু দেখায়। তো আমাদের এখানে যে এ দ্রব্য এবং বি দ্রব্য, এই যে বরাবর একটা কার্ভ আমরা দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। এই ইনডিফারেন্স কার্ভ বরাবর আমাদের এই এ গুড এবং বি গুডের বিভিন্ন কম্বিনেশন দেখাচ্ছে। সে আমরা এ বিন্দুতে যখন অবস্থান করছি তখন আমাদের কি, আমাদের এ দ্রব্যের পরিমাণ কত আর হচ্ছে বি দ্রব্যের পরিমাণ কত। এখানে দুটো কম্বিনেশন দেখানো হচ্ছে, 10 ইউনিট আর কি 20 ইউনিট। অর্থাৎ এক্স দ্রব্যের বা বি দ্রব্যের পরিমাণ হচ্ছে 10 ইউনিট এবং এ দ্রব্যের পরিমাণ হচ্ছে 20 ইউনিট। একইভাবে আমরা যদি বি বিন্দুতে যাই, এখানে কি দেখাচ্ছে, এখানে এক্স দ্রব্যের বি দ্রব্যের পরিমাণ হচ্ছে 30 ইউনিট আর এ দ্রব্যের পরিমাণ হচ্ছে 12 ইউনিট। তো আমরা এখানে শুধু দুটো বিন্দু দিয়ে দেখাচ্ছি, এরকম ইনডিফারেন্স কার্ভের উপরে অসংখ্য বিন্দু থাকতে পারে। যে বিন্দুগুলো কি, যে বিন্দুগুলো, এই যে আমরা এখানে দুটো দ্রব্যের কথা বললাম, এ দ্রব্য এবং বি দ্রব্য, এরকম দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন, এখানে এ বি সি ডি ই এর যে অসংখ্য বিন্দু হতে পারে। দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন দেখায় বা বিভিন্ন কম্বিনেশনের একটা যে এই যে একটা সঞ্চার পথ, এই যে পথ অতিক্রম করে একটা সঞ্চার পথ, যে কম্বিনেশন গুলোতে ভোক্তা একই পরিমাণ বা সমান পরিমাণ উপযোগ লাভ করে। আমরা এই জন্য কি বলেছি যে নিরপেক্ষ রেখা বস্তুত একজন ভোক্তার পছন্দের ছক প্রদান করে। তো এই দুটো পণ্যের, এই রেখা থেকে দুটো পণ্যের সেই কম্বিনেশন গুলো বা সমষ্টি গুলো পাওয়া যায় যে কম্বিনেশন গুলো বা সমষ্টি গুলোতে একজন ভোক্তা সমান উপযোগ লাভ করে। আমরা কিন্তু সেটা চিত্রের মাধ্যমে ইতিমধ্যে দেখলাম যে এখানে বিভিন্ন এই রেখা বরাবর দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন পাওয়া যায়, কিন্তু এই কম্বিনেশন গুলো থেকে একজন ভোক্তা কি করে, সমান পরিমাণ উপযোগ লাভ করে। তারপরে দ্বিতীয়ত যে এই রেখা থেকে বোঝা যায় একটা পণ্যের এক এককের বদলে অন্য পণ্যের কতটা ভোক্তার কাছে গ্রহণযোগ্য। আমরা নিরপেক্ষ রেখার ঢাল যখন নির্ণয় করব, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বা এমআরএস, ওখানে আমরা দেখব যে একটা পণ্য আমরা যদি ধরি যে পণ্যের কতটা ভোক্তার কাছে গ্রহণযোগ্য। তো নিরপেক্ষ রেখার যে ঢাল এমআরএস থেকে আমরা তাহলে বুঝতে পারবো
এখানে হচ্ছে একজন ভোক্তার একটা নির্দিষ্ট আয়ে এই নিরপেক্ষ রেখাটা অঙ্কন করা হয়েছে। এখন ভোক্তার যদি অন্য আয় হয় তখন কিন্তু আরো অন্য আমরা নিরপেক্ষ রেখা আঁকবো। তো সেটাই বলা হয়েছে যে বিভিন্ন আয়ের পণ্য দুটোর বিভিন্ন রেখা নির্ধারণ করা যায়। এখানে আমরা একটা রেখা দেখাচ্ছি এবং ভোক্তার যখন আয় পরিবর্তিত হয়ে যাবে তখন আমরা আর একটা নিরপেক্ষ রেখা পাবো। তো যেটা থেকে ভোক্তার পছন্দ ধারাবাহিকতার একটি চিত্র পাওয়া যাবে। তারপরে বলা হচ্ছে যে চতুর্থ নিরপেক্ষ রেখার মাধ্যমে আমরা দেখলাম যে দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন থাকলেও তার সবগুলো কিন্তু ভোক্তার কাছে কি হয়, যে গ্রহণ করা সবসময় সম্ভবপর হয় না। তো সেটাকে যাচাই করার জন্য আমাদেরকে বাজেট রেখার হেল্প নিতে হয়। তো বাজেট রেখা কি, এটা পরবর্তীতে আবার পড়াবো। তো এবং বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার মাধ্যমে কিভাবে ভোক্তার ভারসাম্য অবস্থায় পৌঁছাতে পারে সেটাও আমরা চিত্রের মাধ্যমে দেখবো। তো আমরা এখন যেটা দেখছি যে নিরপেক্ষ উত্তল শেপ। তাহলে নিরপেক্ষ রেখার আরেকটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে কনভেক্স হয় বা উত্তাল হয়। দুটো রেখা যেহেতু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উপযোগ নির্দেশ করে সেহেতু দুটো রেখা কখনোই মিলবে না বা ছেদ করবে না। তাহলে যদি এখানে একটা নিরপেক্ষ রেখা আর একটা যদি নিরপেক্ষ রেখা হয় তাহলে এই দুটো নিরপেক্ষ রেখা কখনোই পরস্পরকে এরকম করে ছেদ করবে না। হ্যাঁ, সেটাই বলা হচ্ছে যে দুটো রেখা যেহেতু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উপযোগ নির্দেশ করে। এই যে একটা নিরপেক্ষ রেখা আমরা পাচ্ছি এটা একটা উপযোগ। এখানে দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন দেখাচ্ছে যেখানে ভোক্তারা সমান পরিমাণ উপযোগ লাভ করছে, কিন্তু আমরা যদি এরপরে আর একটা নিরপেক্ষ রেখা আঁকি সেখানে দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন দেখা যাবে, কিন্তু দেখা যাবে যে সেখানে উপযোগটা আলাদা। সাধারণভাবে আমরা যখন বাম থেকে ডান দিকে এগোতে থাকবো তখন কি, তখন আমাদের অধিকতর সেই রেখাগুলো যত আমরা ডান দিকে যাব তত আমাদের অধিকতর উপযোগ নির্দেশ করবে। সেটাই বলা হচ্ছে যে যেহেতু ডান দিকে রেখাগুলো বাঁ দিকে রেখার চাইতে অধিকতর উপযোগ নির্দেশ করে সেহেতু ডান দিকে রেখাগুলো বাঁ দিকের রেখাগুলোর চাইতে উৎকৃষ্ট, কিংবা আমরা বলতে পারি বাঁ দিকে রেখাগুলো ডান দিকে রেখাগুলোর চাইতে নিকৃষ্ট। তাহলে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি, যে নিরপেক্ষ রেখা হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী, এই জন্য এর ঢাল ঋণাত্মক হয়। নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হয় বা কনভেক্স হয়। তারপরে দুটো রেখা যেহেতু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উপযোগ নির্দেশ করে সেহেতু দুটো রেখা কখনো মিলবে না বা ছেদ করবে না। তারপরে কি হয়, ডান দিকে রেখাগুলো বাঁ দিকে রেখাগুলো চাইতে অধিকতর উপযোগ নির্দেশ করে সেহেতু আমরা বলতে পারি যে ডান দিকের রেখাগুলো বাঁ দিকের রেখাগুলোর চাইতে উৎকৃষ্ট, কিংবা বিপরীত ভাবে বলতে পারি যে বাঁ দিকের রেখাগুলো ডান দিকের রেখাগুলোর চাইতে নিকৃষ্ট। আচ্ছা, যখন অনেকগুলো নিরপেক্ষ রেখা একটা চিত্রে আমরা এভাবে করে দেখাই তখন সেটাকে বলা হয় নিরপেক্ষ মানচিত্র। তো এখানে আমাদের অনেকগুলো নিরপেক্ষ রেখা দেখানো হয়েছে। দেখো, তিনটা নিরপেক্ষ রেখা দেখানো হয়েছে, IC1, IC2, IC3। আমরা যত উপরের দিকে যাব IC1 থেকে IC2 বেশি উপযোগ নির্দেশ করছে, IC2 থেকে IC3 বেশি উপযোগ নির্দেশ করছে। অর্থাৎ আমরা যত উপরের দিকে যাব তত হচ্ছে আমরা অধিকতর উপযোগ নির্দেশকারী নিরপেক্ষ রেখাগুলো পাবো। এবং খুব স্বাভাবিকভাবে আমরা যে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যের কথা বললাম যে বাঁ দিকের ডান দিকের রেখাগুলো বাঁ দিকের রেখাগুলো চাইতে অধিকতর উপযোগ নির্দেশ করে, তাহলে বাঁ দিকের রেখাগুলো চাইতে ডান দিকের রেখাগুলো IC1 এর চাইতে IC2 বেশি উপযোগ নির্দেশ করবে, IC2 এর চেয়ে IC3 বেশি উপযোগ নির্দেশ করবে। এইভাবে ক্রমান্বয়ে আমরা যত উপরের দিকে যেতে থাকবো তত সেগুলো অধিকতর উপযোগ নির্দেশকারী নিরপেক্ষ রেখা হিসাবে আমাদের সামনে উপস্থাপিত হবে। অথবা আমরা বলতে পারি যে বাঁ দিকে রেখাগুলো ডান দিকে রেখাগুলোর চাইতে নিকৃষ্ট। তার মানে IC3 থেকে IC2 নিকৃষ্ট, IC2 থেকে IC1টা IC2 চেয়ে নিকৃষ্ট। এইভাবে করে আমরা বিপরীত ভাবে বলতে পারি। এই গেল হচ্ছে আমাদের নিরপেক্ষ রেখা। এরপরে আসো যে বাজেট রেখা বা বাজেট লাইনটা কি, যে a budget line is a graph that shows
all the possible combinations of two goods that a consumer can buy with their current income and prices. A budget line is a graph, হ্যাঁ, যে বাজেট লাইন হচ্ছে একটা কি চিত্র that shows all the possible combinations of two goods, যেটা আমরা নিরপেক্ষ রেখাতেও দেখেছি যে দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন দেখায়, আমাদের বাজেট লাইনেও আমরা দেখবো যে দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন দেখায় that a consumer can buy with their current income and prices, যে কম্বিনেশন গুলো ভোক্তা তার নির্দিষ্ট আয়ে দ্রব্য দুটোর নির্দিষ্ট দামে কিনতে সক্ষম হয়। দেখো আমরা এখানে বাংলাতে ডেফিনেশনটা লিখেছি যে বাজেট রেখা হলো দুটো দ্রব্যের বিভিন্ন সমাহারের সঞ্চার পথ, যে সমাহারগুলো ভোক্তা দ্রব্য দুটোর নির্দিষ্ট দামে তার নির্দিষ্ট আয় দ্বারা কিনতে পারে। তাহলে বাজেট রেখা হলো দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশনের সঞ্চার পথ, যে কম্বিনেশন গুলোতে ভোক্তা তার নির্দিষ্ট আয় দ্বারা এবং দ্রব্য দুটোর নির্দিষ্ট দামে কিনতে সক্ষম হয়। তো আমাদের এখানে বাজেট লাইন দেখানোর জন্য নিরপেক্ষ রেখার মতোই আমাদের এখানে দুটো দ্রব্য দেখানো হয়েছে, একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য। তো আমরা এখানে এই যে এ বি, এই যে এ বি একটা বাজেট লাইন পেয়েছি, যে বাজেট লাইনের উপরে অসংখ্য বিন্দু আছে। আমরা এখানে কয়েকটা বিন্দু দেখিয়েছি, এখানে হচ্ছে আমরা দেখিয়েছি জে, আই, এইচ, এফ, জি, ই, এফ, এরকম অসংখ্য বিন্দু দেখিয়েছি। তো বাজেট লাইনের বাইরে যদি আমরা এখানে একটা বিন্দু কল্পনা করি যে সি, তাহলে এটা কিন্তু ভোক্তা কিনতে সক্ষম হবে না, কারণ এটা তার বাজেটের বাইরের একটা বিন্দু। একইভাবে যদি আমরা ডি বিন্দুতে ভোক্তা অবস্থান করে, তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দুতে ভোক্তার সমস্ত আয়টা কিন্তু এখানে সে তার খরচ হবে না, অর্থাৎ ভোক্তার কিন্তু আয়টা সে পুরোপুরি এখানে ব্যয় করবে না এই ডি বিন্দুতে। আবার সি বিন্দুতে ভোক্তা অবস্থান করতে পারবে না, কারণ এটা তার বাজেটের বাইরে চলে গিয়েছে। তাহলে বাজেট রেখা বলতে আমরা কি বুঝি? বাজেট রেখা হচ্ছে দুটো দ্রব্যের, এখানে এক্স দ্রব্য ওয়াই দ্রব্যের কথা আমরা বলছি, যে দুটো দ্রব্য মানে এক্স দ্রব্য ওয়াই দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন। এই যে আমরা এবি একটি বাজেট রেখা বলছি, এখানে বিভিন্ন বিন্দু দেখাচ্ছে জে, আই, এইচ, জি, এফ, ই, এই প্রতিটা বিন্দু এক্স এবং ওয়াই দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন দেখায়। তো এই কম্বিনেশন গুলো, যে দ্রব্য দুটোর অবশ্যই একটা নির্দিষ্ট দাম থাকবে, সেই নির্দিষ্ট দামে ভোক্তা তার নির্দিষ্ট আয় দ্বারা কিনতে সক্ষম হয়। বাজেট লাইন বা বাজেট রেখা হচ্ছে সেটি নির্দেশ করে। তাহলে বাজেট রেখা কি? দেখো যে বাজেট রেখা হচ্ছে দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশনের সঞ্চার পথ, যে কম্বিনেশন গুলো ভোক্তা দ্রব্য দুটোর নির্দিষ্ট দামে তার নির্দিষ্ট আয় দ্বারা কিনতে সক্ষম হয়। ঠিক আছে? এখন দেখো যে আমরা বাজেট রেখাটা বোঝার জন্য এখানে একটা গাণিতিক সূচি দেখিয়েছি, যে আমরা ধরে নিচ্ছি যে একজন ভোক্তা বা কনজিউমার যার মান্থলি ইনকাম হচ্ছে 100 টাকা। এখানে এক্স গ্রুপের দাম ধরেছি আমরা 20 টাকা, ওয়াই গ্রুপের দাম হচ্ছে 10 টাকা। হ্যাঁ, আমরা বাজেট রেখা বা বাজেট লাইনের সংজ্ঞা কি বলেছি? যে বাজেট রেখা হচ্ছে এমন একটি রেখা যেটা দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন দেখায়। এখানে আমরা দুটো দ্রব্য ধরে নিয়েছি, কি একটা এক্স দ্রব্য এবং একটা ওয়াই দ্রব্য। আমাদের এই বাজেট রেখায় আমরা বিভিন্ন বিন্দু নির্ণয় করব, যেখানে কি এক্স এবং ওয়াই দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন দেখাবে। কোন কম্বিনেশন গুলো? যে কম্বিনেশন গুলো ভোক্তা এক্স এবং ওয়াই দ্রব্যের যে নির্দিষ্ট দাম, অর্থাৎ এক্স দ্রব্যের দাম 20 টাকা, ওয়াই দ্রব্যের দাম 10 টাকা, দ্রব্য দুটোর নির্দিষ্ট দামে ভোক্তার যে নির্দিষ্ট আয়, আমরা এখানে ধরে নিয়েছি ভোক্তার আয় হচ্ছে 100 টাকা, এই 100 টাকা দিয়ে ভোক্তা কিনতে সক্ষম। তাহলে কিন্তু আমাদের সংজ্ঞাটার পুরোপুরি রিফ্লেকশন আমরা কিন্তু এখানে পাচ্ছি, যে বাজেট রেখা হচ্ছে দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশনের সঞ্চয়পদ। দুটো দ্রব্য বলতে আমরা এখানে এক্স এবং ওয়াই দ্রব্য ধরে নিয়েছি, এক্স এবং ওয়াই দ্রব্যের বিভিন্ন কম্বিনেশনের সঞ্চয়পদ দেখাচ্ছে, যে কম্বিনেশন গুলো ভোক্তা এক্স এবং ওয়াই দ্রব্যের নির্দিষ্ট দামে, যেখানে এক্স দ্রব্যের দাম 20 টাকা, ওয়াই দ্রব্যের দাম 10 টাকা, এবং ভোক্তা তার নির্দিষ্ট আয় যেমন 100 টাকা দিয়ে কিনতে সক্ষম, সেই কম্বিনেশন গুলোই দেখাবে হচ্ছে এই বাজেট রেখা। তো আমরা এখানে যে সূচিটা দেখবো, সেখানে আমরা কি দেখাচ্ছি?
যে আমাদের এখানে এক্স দ্রব্যের আমরা বিভিন্ন পরিমাণ দেখিয়েছি। এখানে একটা জিনিস তোমাদের একটু দেখাই। দাঁড়াও। এখানে এই এ বি বাজেট লাইনে আমাদের দুটো চরম বিন্দু দেখাচ্ছে না? হ্যাঁ, লাস্ট বিন্দু দেখাচ্ছে না এক্স এবং ওয়াই তে? অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করেছে দুটো বিন্দু, একটা হচ্ছে ই বিন্দু আর একটা হচ্ছে জে বিন্দু। হ্যাঁ, এখন দেখো, এখন ভোক্তা যদি তার সমস্ত আয় এই ওয়াই দ্রব্যের পিছনে ব্যয় করে, তাহলে কি হয়? তাহলে সে এই যে দেখো 10 একক পরিমাণ ওয়াই দ্রব্য কিনতে পারবে আর 0 একক পরিমাণ এক্স দ্রব্য কিনতে পারবে। আবার এখানে আমরা যে বিন্দুটা পেলাম চরম, আবার একইভাবে ই বিন্দুতে আমরা যদি যাই, তখন এটা কি দেখায়? এই বিন্দুটা যে ভোক্তা তার সমস্ত ইনকাম এই এক্স দ্রব্য কেনার পিছনে ব্যয় করছে, অর্থাৎ সে 5 একক এক্স দ্রব্য কিনতে পারছে, কিন্তু তার ওয়াই দ্রব্য কেনার জন্য কোনো টাকাই থাকছে না। তাহলে এখানে সে ওয়াই দ্রব্য কিনতে পারবে হচ্ছে 0 একক। তো এই দুটো কিন্তু চরম বিন্দু আমরা এখানে চিত্রের মাধ্যমে পাচ্ছি। এখন আমরা গাণিতিক যে সূচিটা ব্যবহার করেছি সেখান থেকেও আমরা এই জিনিসটা দেখতে পাবো যে এখানে খেয়াল করো যে এক্স দ্রব্যের বিভিন্ন পরিমাণ দেখানো হয়েছে, যে 0, 1, 3, 5। ঠিক আছে, এখন এক্স দ্রব্যের আমরা ব্যয় কত সেটা এখন কিভাবে নির্ণয় করতে পারি? এক্স দ্রব্যের যে আমরা দাম দেখেছি, ইউনিট প্রাইস দেখেছি, সেখান থেকে আমরা এক্স দ্রব্যের জন্য ভোক্তা কতটুকু ব্যয় করতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এক্স দ্রব্যের পরিমাণ আমরা দেখিয়েছি 0, 1, 3, 5। তাহলে এক্স দ্রব্যের জন্য ভোক্তা কতটুকু ব্যয় করতে পারবে? 0, 0। এখন এক্স দ্রব্যের 1 ইউনিটের দাম হচ্ছে কত? 20 টাকা। তাহলে এই যে প্রথম ইউনিটের জন্য এক ইউনিটের জন্য ভোক্তা যখন এক একক পরিমাণ এক্স দ্রব্য কিনবে, তখন তার খরচ হবে কত বা ব্যয় হবে কত? 20 টাকা। একইভাবে ভোক্তা যদি 3 একক এক্স দ্রব্য ক্রয় করে, তাহলে তার খরচ বা ব্যয় কত হবে? 60 টাকা। 3 কুড়ি 60। একইভাবে ভোক্তা যদি 5 একক এক্স দ্রব্য ক্রয় করে, তাহলে তার ব্যয় হবে 100 টাকা। ভোক্তার ইনকামিং 100 টাকা। তাহলে আমরা কি দেখছি যে এখানে ভোক্তা যদি তার সম্পূর্ণ আয়টা এক্স দ্রব্য কেনার পেছনে ব্যয় করে, তাহলে আমরা পাবো হচ্ছে যে এখানে সে এক্স দ্রব্য কিনতে পারবে 5 একক। এখন 5 একক যদি এক্স দ্রব্য ভোক্তা ক্রয় করে এবং তার সমস্ত ইনকামটাই যদি এক্স দ্রব্য কেনার পিছনে ব্যয় করে, তাহলে তার অবশিষ্ট আয় কত থাকছে? 0 একক। একইভাবে আমরা যদি অন্য বিন্দুগুলোর দিকে তাকাই, প্রথমে দেখি যে প্রথম বিন্দুটার ক্ষেত্রে আমরা কি দেখছি? ভোক্তা তার কোনো আয় এক্স দ্রব্য ওয়াই দ্রব্য কেনার জন্য ব্যয় করছে না। তার মানে কি? তার পুরো আয়টাই রয়ে গেছে এখানে 100 টাকা। এরপরে ভোক্তা যখন 1 একক এক্স দ্রব্য ক্রয় করবে, সেটার জন্য যদি ব্যয় হয় 20 টাকা, তাহলে ভোক্তার কাছে অবশিষ্ট থাকবে কত? 80 টাকা। 80 যোগ 20 সমান হচ্ছে 100। একইভাবে আমরা যদি বলি যে ভোক্তা 3 একক ক্রয় করে, তাহলে এক্স দ্রব্যের জন্য তার ব্যয় হবে কত? 60 টাকা। তাহলে তার হাতে কত অবশিষ্ট থাকলো? 40 টাকা। একইভাবে ভোক্তা যদি 5 একক এক্স দ্রব্য ক্রয় করে, তাহলে তার ব্যয় হবে কত এক্স দ্রব্যের জন্য? 100 টাকা। তাহলে ভোক্তার হাতে কিন্তু আর কোনো টাকাই অবশিষ্ট থাকলো না। সেজন্য আমরা এখানে দেখিয়েছি এটা হচ্ছে 0 টাকা। এখন ভোক্তার হাতে যতটুকু টাকা অবশিষ্ট থাকলো বিভিন্ন বিন্দু দিয়ে আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেটার জন্য সেই অবশিষ্ট টাকাটা দিয়ে সে ওয়াই দ্রব্য কিনতে পারবে। তাহলে একশো টাকা থাকে, তাহলে ভোক্তা ওয়াই দ্রব্যের কত ইউনিট কিনতে পারবে? 10 ইউনিট। যদি 80 টাকা থাকে, কারণ হচ্ছে ইউনিট প্রাইস 10, যদি 80 টাকা থাকে, তাহলে ভোক্তা কিনতে পারবে হচ্ছে 8 একক ওয়াই দ্রব্য। যদি 40 টাকা থাকে, তাহলে ভোক্তা কিনতে পারবে 4 একক ওয়াই দ্রব্য। যদি 0 টাকা থাকে, তাহলে ভোক্তা কোনো ওয়াই দ্রব্যই কিনতে পারবে না।
এই জন্য আমরা এখানে লিখেছি হচ্ছে 0। এখন কিন্তু আমরা এই যে এক্স দ্রব্যের বিভিন্ন হচ্ছে কম্বিনেশন পেলাম, এক্স এবং ওয়াই দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন পেলাম, অর্থাৎ এক্স দ্রব্যের বিভিন্ন পরিমাণ পেলাম, ওয়াই দ্রব্যের বিভিন্ন পরিমাণ পেলাম। এগুলো নিয়ে আমরা কিন্তু বিভিন্ন কম্বিনেশন পেয়ে যাচ্ছি। আমাদের দেখো যে কম্বিনেশন গুলো এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন এখানে দেখানো হয়েছে। এখানে 0,10 অর্থাৎ আমাদের এক্স দ্রব্য হচ্ছে 0 একক, ওয়াই দ্রব্য হচ্ছে 10 একক। তারপরের বিন্দুতে এক্স দ্রব্য 1 একক, ওয়াই দ্রব্য 1,8। তারপরের বিন্দুতে কি 3 একক হচ্ছে এক্স দ্রব্য, 4 একক হচ্ছে ওয়াই দ্রব্য। তারপরের বিন্দুতে 5 একক হচ্ছে এক্স দ্রব্য আর 0 একক হচ্ছে ওয়াই দ্রব্য। এভাবে আমরা কি পেলাম, ভোক্তা দ্রব্য দুটোর যে নির্দিষ্ট দামে ভোক্তার যে নির্দিষ্ট আয় 100 টাকা, সেটা দিয়ে এই এক্স এবং ওয়াই দ্রব্যের এরকম অসংখ্য কম্বিনেশন ক্রয় করতে সক্ষম হই। তাহলে আমাদের বাজেট রেখা বা বাজেট লাইন কি দেখায়? বাজেট লাইন হচ্ছে দুটো দ্রব্যের বিভিন্ন কম্বিনেশনের বা সমাহারের সঞ্চার পথ, যে কম্বিনেশন গুলোতে ভোক্তা দ্রব্য দুটোর নির্দিষ্ট দামে তার নির্দিষ্ট আয় দ্বারা কিনতে সক্ষম। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? Yes, madam. বুঝতে পেরেছো তো? Yes, ma'am. এগুলো ইজি জিনিস। এই যে গাণিতিক উদাহরণটা দেখালাম, এটার পরে তো আর না বোঝার কিছু নাই। ঠিক আছে, বুঝছি, এটা বুঝছি। বাজেট টাকাটা বুঝতে পারছি। বুঝতে পেরেছো? কোনটা বুঝো নাই বলো? এটা বুঝছি ম্যাম। আচ্ছা, বুঝছো, ওকে, তাহলে তো কোনো সমস্যাই নাই। তাহলে আমরা আজকে কি কি পড়লাম? আমরা আজকে পড়লাম হচ্ছে ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা, আর পড়লাম হচ্ছে বাজেট লাইন বা বাজেট রেখা। তারপরে পড়লাম কি স্লপ বা হচ্ছে ঢাল। এই যে দেখো, আমরা এখানে একটা চিত্র দেখাচ্ছি। আমরা একটু আগে বললাম না যে ভোক্তার ভারসাম্য কিভাবে নির্ধারিত হবে? ভোক্তা কি Yes, করতে ma'am. চায়? তার উপযোগ সর্বোচ্চ করতে চায়, মানে সে সর্বাধিক পরিমাণে তৃপ্তি বা সন্তুষ্টি পেতে চায়, কিন্তু সেটা পেতে চায় আবার তার নির্দিষ্ট বাজেটের মধ্য থেকে। তাহলে ভোক্তা কোন পর্যায়ে গেলে যে তার বাজেটের মধ্য থেকে সর্বোচ্চ তৃপ্তি পাবে, সেটাই হচ্ছে একজন ভোক্তার ভারসাম্য বিন্দু, বা আমরা এটাকে বলতে পারি কনজিউমার্স ইকুইলিব্রিয়াম। তাহলে এখানে দেখো আমরা চিত্রে কি দেখাচ্ছি। চিত্রে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিসে ওয়াই দ্রব্য আমরা মেজার করছি এবং হরিজন্টাল অ্যাক্সিসে আমরা এক্স দ্রব্য মেজার করছি। আমাদের এখানে বাজেট লাইন হচ্ছে MN। একটু আগে আমরা বাজেট রেখা সম্পর্কে কিন্তু ধারণা পেয়েছি। আমাদের এখানে বাজেট রেখা হচ্ছে MN। এখানে আমাদের তিনটি নিরপেক্ষ রেখা দেখানো হয়েছে। একটা হচ্ছে IC1, একটা হচ্ছে IC2, আর হচ্ছে IC3। তো এখানে IC2 যে নিরপেক্ষ রেখাটা, সেটা কিন্তু আমার বাজেট লাইনকে বা বাজেট রেখাকে ই বিন্দুতে স্পর্শ করেছে। ই বিন্দুতে x1 কত, y1 কত? আমাদের এইটুকু হচ্ছে y1, এইটুকু হচ্ছে x1, তাই না? তাহলে আমাদের এই ই বিন্দুটাই হবে হচ্ছে আমাদের ভোক্তার ভারসাম্য বিন্দু, যে বিন্দুটাতে ভোক্তা তার কি উপযোগ বেশি পাচ্ছে, আবার হচ্ছে তার বাজেটের মধ্যে থেকে সে সর্বোচ্চ পরিমাণে তৃপ্তি পাচ্ছে। এখন আমরা যদি বলি যে IC3 এবং IC1 এর কথা, যে IC1 কিন্তু তোমার IC2 চেয়ে কম উপযোগ প্রদান করছে, একইভাবে IC3 কিন্তু IC2 এর চেয়ে আবার বেশি উপযোগ প্রদান করছে, কিন্তু ওটাতে ভোক্তা কি তার সর্বোচ্চ পরিমাণে তৃপ্তি বা সন্তুষ্টি পাবে না। কারণ হচ্ছে বা ভোক্তা ভারসাম্য লাভ করবে না, কারণ হচ্ছে এটা তার বাজেট রেখার বাইরে অবস্থান করছে। কাজেই যে নিরপেক্ষ রেখাটা বাজেট রেখার সাথে স্পর্শ করবে, সেই বিন্দুতেই নির্ধারিত হবে ভোক্তার ভারসাম্য বিন্দু। এই জন্য বলা হচ্ছে
ই বিন্দুতেই একজন ভোক্তা ভারসাম্য লাভ করবে, অর্থাৎ যে বিন্দুতে ভোক্তা তার বাজেটের মধ্যে থেকে সর্বোচ্চ পরিমাণ তৃপ্তি বা সন্তুষ্টি লাভ করবে, সেটাই হচ্ছে একজন ভোক্তার ভারসাম্য বিন্দু। কাজেই ই বিন্দুটা হচ্ছে ভোক্তার ভারসাম্য বিন্দু, যেখানে এমএন বাজেট রেখাকে IC2 নিরপেক্ষ রেখা ই বিন্দুতে স্পর্শ করেছে, এবং এই ই বিন্দুটাই হচ্ছে ভোক্তার ভারসাম্য বিন্দু বা কনজিউমার্স ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা যদি বলি যে একজন ভোক্তা কোন বিন্দুতে আহ তোমার ভারসাম্য লাভ করবে, আমরা বলবো যে যে বিন্দুতে নিরপেক্ষ রেখা বাজেট রেখাকে স্পর্শ করবে সেই বিন্দুটাই হচ্ছে ভোক্তার ভারসাম্য বিন্দু, বা এই বিন্দুতে ভোক্তা তার বাজেটের মধ্য থেকে সর্বোচ্চ পরিমাণ তৃপ্তি বা সন্তুষ্টি লাভ করবে, অর্থাৎ এই বিন্দুতেই ভোক্তা ভারসাম্য অবস্থায় অবস্থান করবে, যেটাকে বলা হচ্ছে কনজিউমার্স ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো আজকে যেটা পড়ালাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা বিভিন্ন সময় যদি বিভিন্ন বছরের কোয়েশ্চেন গুলো দেখো, তাহলে দেখতে পাবে যে এই জিনিসটা কিন্তু বিভিন্ন বছরে এসেছে, খুবই ইম্পর্টেন্ট। এখন যদি তোমাদের এরকম করে জানতে চাওয়া হয় যে ভোক্তার ভারসাম্য ধারণাটি ব্যাখ্যা করো, হ্যাঁ, তখন আমাদের কি দিতে হবে? তখন আমাদের নিরপেক্ষ রেখাটা কি সেটা দিতে হবে। নিরপেক্ষ রেখা কি সেটা বলতে গেলে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যটা দিতে হবে। একইভাবে বাজেট রেখা কি, বাজেট রেখার বৈশিষ্ট্য দিতে হবে। এবং তারপরে আমাদের এই যে ভোক্তার ভারসাম্য, এই চিত্রটা এঁকে আমাদের ব্যাখ্যা করে বলতে হবে। আমরা নিরপেক্ষ রেখা যে সিলেবাসের বইগুলো দেখতে পারো, মানে মোট কথা আমাদের বেসিক জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে, বেসিকটা তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। ওকে, জি ম্যাম। হ্যাঁ, ওকে, ভালো থাকো তুমি, আল্লাহ হাফিজ।